দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। টেকনাফের গহীন পাহাড় থেকে ৪৪ জন নারী ও শিশু উদ্ধার। বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে মুক্তিপণের জন্য বন্দী করে মানব পাচারকারী চক্র। এক সপ্তাহ পরও ধোঁয়া বের হচ্ছে চট্টগ্রাম ইপিজেডের পোড়া কারখানা থেকে। কর্মহীন শ্রমিকদের হাহাকার এলাকা জুড়ে। জমা পড়েনি ২ তদন্ত কমিটির রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে পাহাড় সমুদ্রে পর্যটকের ভিড়। সাগরের নীল জলরাশির সাথে পাহাড় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পাহাড়ের সৌন্দর্য এবং পথের যে মেঘের দৃশ্য, এটা সবচেয়ে মনকে আকর্ষণ করে। আমার মন আসলে এখানেই পড়ে থাকে সবসময়, এজন্য পাহাড়ে বারবার ফিরে আসি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজনীন হাসান। এবার বিস্তারিত। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের হাতে বন্দী ৪৪ জন নারী শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি মানব পাচারকারী দল বেশ কিছু নারী ও শিশুকে বাহার ছড়ার গহীন পাহাড়ে আটকে রেখেছে। পরে শুক্রবার মধ্যরাত থেকে সকাল ৭টা পর্যন্ত পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালায় তারা। পরে ৪৪ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়। এছাড়া তিনি জানান, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, অল্প খরচে বিদেশ যাত্রা সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের অপহরণ করে। পরে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টাও চালায়, কিন্তু অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় তারা। চট্টগ্রাম ইপিজেডে আগুনের লেলিহান শিখায় পোড়া সেই কারখানা এখন ধ্বংসস্তূপ। শ্রমিকদের কোলাহল, কর্মচাঞ্চল্যের চিহ্ন মাত্র নেই। অগ্নিকাণ্ডের ৮ দিন পরও বের হচ্ছে ধোঁয়া। সেদিনের ভয়াবহতা এখনও ভুলতে পারছেন না শ্রমিকরা। জমা পড়েনি ২ তদন্ত কমিটির রিপোর্ট। ইপিজেডের মতো বিশেষায়িত অঞ্চলে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। সপ্তাহখানেক আগেও চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ ও জিনহং মেডিকেল নামে কারখানা দুটি ছিল কর্মচাঞ্চল। এখন অনেকটা ধ্বংসস্তূপ, নেই কোলাহল, কর্মযোগ্য। কারখানার কয়েকটি ফ্লোর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। ইপিজেডের মতো সংরক্ষিত অঞ্চলে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিকদের আতঙ্ক কাটেনি এখনও। আশেপাশে মানুষ অনেক ভয় পাইছে। আসলে এই ইপিজেডে আগে কখনো এরকম দেখিনি, এটাই প্রথম। ভয়ানক আছে, আমার কাছে ছবি তো আছে, ভয়ানক ধুমা পুরা কালো হয়ে গেছে। ফায়ার সার্ভিস উচিত প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে এটা এনশিওর করা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা। একটা শ্রমিক হারানো মানে হচ্ছে একটা পরিবার ধ্বংস হওয়া। ইপিজেডে ব্যস্ত সব কারখানায় কাজ করে শত শত শ্রমিক। বেশিরভাগ কারখানা বহুতল, কিন্তু অগ্নি নির্বাপনের সক্ষমতার ঘাটতি স্পষ্ট। অ্যাডামস ক্যাপ কারখানার আগুন ১৭ ঘন্টায়ও নেভানো যায়নি। যদি অক্ষমতা থাকে সেটা আসলে প্রকাশ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা ঘটনা ঘটছে, সেটা আমরা কিভাবে আমরা একটু হাইড করে নিজেকে সেভ করব, ওইটা করতে গিয়ে হয় কি আরেকটা বড় ধরনের দুর্ঘটনা আমরা সম্মুখীন হই। ফায়ার সার্ভিস ও ব্যবসা কর্তৃপক্ষের গঠিত আলাদা দুটি কমিটির তদন্ত চলছে। কারখানায় অগ্নি নিরাপত্তা অনুমোদন বা গাফিলতি ছিল কিনা তাও আলোচিত হচ্ছে। অ্যাডামস ক্যাপস এটা আবেদন করা হয়েছে সেফটি প্ল্যানের জন্য, কিন্তু সেফটি প্ল্যানের টিমও এখনো গঠন করা হয়নি এবং এখানে কোনো তদন্ত হয়নি। যার পরিপ্রেক্ষিতে ওনারা যে ২০০৮ সালে ভবনটা নির্মাণ করেছে, কিন্তু এগুলো আরও আগে নেওয়ার কথা ছিল। গত ১৬ অক্টোবর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ইপিজেডের ৫ নম্বর সড়কের এই কারখানা। ফায়ার সার্ভিসের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হয়। কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম তৈরি করা হতো। কর্মরত ৭০০-র বেশি শ্রমিক নিরাপদে বের হওয়ায় কেউ হতাহত হয়নি। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরাবরই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বান্দরবান। সাপ্তাহিক ছুটির দিনেও এর ব্যতিক্রম হয়নি। পাহাড়ি জনপদের সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন পর্যটকেরা। বেশিরভাগ স্পটেই পর্যটকদের ভিড়। অপার সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতার কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পর্যটকদের।
বগালে কেওকারাডং, তমাতুঙ্গি, দেবতাখুম সহ বান্দরবানের ছোট বড় সব পর্যটন কেন্দ্র এখন লোকে লোকারণ্য। বেশিরভাগ হোটেল মোটেল আগেই বুকিং দিয়েছেন পর্যটকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে। পাহাড় ও মেঘের লুকোচুরি দেখে বিমোহিত পর্যটকরা। পাহাড় আমার খুবই ভালো লাগে, এজন্য বারবার আমার মন আসলে এখানেই পড়ে থাকে সবসময়, এজন্য পাহাড়ে বারবার ফিরে আসি। পাহাড়ের সৌন্দর্য এবং পথের যে মেঘের দৃশ্য, এটা সবচেয়ে মনকে আকর্ষণ করে। অনেক সুন্দর। পাহাড়ি এলাকার মানুষ খুব ভালো, আচরণ ওদের আচরণও খুব ভালো, ওদের বিহেভিয়ার খুব ভালো, আমাদেরকে ওয়েলকাম জানাইতেছে আসার জন্য। এখানে পাহাড় এবং মেঘটা দেখে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। বিশেষ করে পাহাড়টা নিয়ে আমাদের দেখার স্বপ্ন ছিল, সেটা দেখে খুব আনন্দ উপভোগ করছি। বান্দরবানে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও সুযোগ সুবিধা অপ্রতুল। বিশেষ করে থাকা এবং খাবারের অসুবিধার কথা জানান পর্যটকরা। তবে বাংলাদেশের অন্যান্য জেলাও আমরা যাই, অন্যান্য জেলার তুলনায় এখানে রাস্তা অনেক গুণ ভালো আমি মনে করি। পর্যাপ্ত থাকার ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার অনেকের অসুবিধা হয়েছে। থাকার ব্যবস্থাটা আরেকটু বাড়াইলে ভালো হইতো আমাদের জন্য, তাহলে অ্যাভেলেবেল লোক থাকতে পারতো। এই সমস্যাগুলো যদি কেটে যায় তাহলে এই এলাকাটার সৌন্দর্যটা আমরা আরো ভালো করে উপভোগ করতে পারবো। পাহাড়ি রাস্তা হওয়ায় ভ্রমণপ্রেমীদের অনেকেই আসেন মোটরসাইকেল যোগে। অনভিজ্ঞ চালক ও দ্রুতগতির কারণে ঘটে দুর্ঘটনা। রাস্তায় এমনিতেই খাড়া, তো ওই জায়গার মধ্যে যদি তিনজন গাইড সহ তিনজন হয় বাইকের মধ্যে, তখন খুব রিস্কি হয়, দুর্ঘটনার প্রবণতা থাকে। পাহাড়ে বাইক ড্রাইভ করবেন অবশ্যই পুরানা অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা ছাড়া কেউ পাহাড়ে ড্রাইভ করবেন না। প্রশাসনিকভাবে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে আরো ভালো হয়, আমাদের পর্যটন এলাকাটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবো। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল। সাগরের নীল জলরাশির সাথে পাহাড় ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী এহসান আল কুতুবের সঙ্গে। এহসান, সৈকতে পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাবেন, হোটেল মোটেলের ব্যবসার কি খবর সেটাও জানাবেন। যেহেতু শীত মৌসুম আসছে, সেই শীত মৌসুমকে ঘিরে কক্সবাজারে যে পর্যটকদের যে আনাগোনা সেটি কিন্তু প্রতিদিন বাড়ছে। কারণ হচ্ছে কক্সবাজারে যেহেতু 2 বছর ধরে ট্রেন চলাচল রয়েছে ঢাকার সাথে, সে কারণেই চাপটা আরও বেশি বেড়েছে। তবে একটা ধাক্কা লেগেছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিনে। আমরা অন্যান্য সময় দেখেছি সেন্ট মার্টিনে যারা এই মৌসুমে আসে, বিশেষ করে অক্টোবর থেকে একেবারে টানা মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত কিন্তু যারা সেন্ট মার্টিনে আসতেন যেসব পর্যটক, বেশিরভাগ পর্যটকের একটা টার্গেট থাকে সেন্ট মার্টিনে তারা 2 দিন থাকবেন অথবা 1 দিন থাকবেন এবং কক্সবাজারে থাকবেন 1 দিন। সেই উদ্দেশ্য করে কিন্তু তারা আসতেন। এখন যেহেতু সেন্ট মার্টিনে সীমিতকরণ করা হয়েছে, সে কারণে পর্যটকদের যে চাপ সেটিও কমেছে। তবে স্বাভাবিকের যে অবস্থা, অর্থাৎ স্বাভাবিকভাবে যেসব পর্যটক শুধুমাত্র কক্সবাজারের উদ্দেশ্যে আসছে, তারা কিন্তু আমরা দেখছি প্রতিদিন ঢল নামে। তবে আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পর্যটকের টইটম্বুর একেবারে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্ট এবং কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি সহ এবং কক্সবাজার জেলায় যেসব স্পট রয়েছে, সেসব স্পটে কিন্তু দর্শনীয় স্থানগুলোতে কিন্তু পর্যটকদের যে ভিড় সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। তবে আজকে আগামী কিছুদিন পরে যেহেতু আবার ডিসেম্বর থেকে সেন্ট মার্টিনের যে বার্তা পরিবেশ অধিদপ্তর দিয়েছে, সেটি যদি হয়, এখন যে পরিমাণ পর্যটক আসছে তার চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে আগমন করবে। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ এহসান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক আসামি সুমন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে চট্টগ্রামের বায়জিৎ থানা এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এরপর বিকেলে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এর আগে গতকাল সকালে উপজেলার বেলছড়ির অযোধ্যা এলাকা থেকে সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার সময় আরেক আসামি রিমন ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া বুধবার রাতে বেলছড়ি থেকে গ্রেফতার হয় আরও 2 আসামি, রনি বিকাশ ত্রিপুরা ও বাবু ত্রিপুরা। তারা 3জনই আদালতে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে গতরাতে খাগড়াছড়ির আলুটিলায় এক চাকমা নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী থানায় মামলা করলে লিটন ত্রিপুরা নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।
খাগড়াছড়ির বেতছড়িতে নদীর উপর নির্মিত বেইলি ব্রিজের পাটাতন দেবে বন্ধ রয়েছে দীঘিনালা লংতু রুটে যান চলাচল। স্থানীয়রা জানায় সকালে একটি কাভার্ড ভ্যান দীঘিনালা হয়ে লংতু যাচ্ছিল। এ সময় বেতছড়ির বেইলি ব্রিজে ওঠার পর সেতুর পাটাতন দেবে যায়। আটকা পড়ে কাভার্ড ভ্যানটি, এতে বন্ধ হয়ে যায় ওই রুটে যান চলাচল। সড়কের দুপাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী বহু যানবাহন। বিকালে কাভার্ড ভ্যানটি উদ্ধার করার পর পাটাতন মেরামত শুরু করে সেতু কর্তৃপক্ষ। আমরা আশা করব এই বিষয়টা যাতে দ্বিতীয়বার এর জন্য অঘটন না ঘটে, এটার জন্য যে অবস্থান থেকে আছে সবাই যেন সবার দায়িত্বগুলো যৌথভাবে পালন করে। মাত্র 3 টন মাল নিয়ে এই যে ব্রিজ, এই স্টিল ব্রিজ ভেঙে পড়ছে, এটার কোনো বিট নাই, নাট নাই। গাড়ির চলাচলের মালামাল নিয়ে যাওয়ার সময় ওভারলোডের কারণে ব্রিজ ভেঙে গাড়ির চাকা সহ ভিতরের দিকে চলে যায়। কঠিন চিবর দান উৎসব ঘিরে মুখরিত রাঙামাটির কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্র বনবিহারে। দিনভর চলে বুদ্ধ পূজা, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ বন্দনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি দান, ধর্মীয় দেশনা, সমবেত প্রার্থনা। 3 পার্বত্য জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এতে যোগ দেন। কঠিন চিবর দানোৎসবে যোগ দিতে সকাল থেকেই রাঙামাটির কাটাইছড়ি রাজবন ভাবনা কেন্দ্র বনবিহারে ঢল নামে হাজারো পুণ্যার্থীর, তৈরি হয় উৎসবের আমেজ। পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র দান করা হয় ভিক্ষুকদের। এই উৎসব পারস্পরিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে বলে আশা সবার। বর্ষাবাস শেষ করার পর আমাদের প্রতি বছরই আমাদের এই কঠিন চিবরটা হয়ে থাকে। বছরে একবার কঠিন চিবরদান হয়, যেহেতু 1 মাসের ভিতরে করতে হয় এই শিবদান। আমরা অনেক খুশি, অনেক আনন্দ। এরকম পূর্ণ অনুষ্ঠানে এসে সবার মন ভালো হয়, মানুষ দেখলে ভান্ডুদের নির্দেশনা শুনে অনেক ভালো লাগে। 3 মাস বর্ষাবাস পরে যে আমাদের কঠিন চিবরদান শুরু হয়, এটা হলো আমাদের বর্ষাবাসের পরে আর কি চিবরদান শুরু হয়। এই চিবরদান আমরা কঠিন চিবরদান করে। বনবিহারে অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও বিশ্ব মানবেতর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী, বিএনপি নেতা মনীষ স্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক সিনিয়র জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান অংশ নেন। কামনা করি যাতে পৃথিবীর মধ্যে একটা শান্তির ইয়াটা আসুক, সকল সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতি থাকে। বিশেষ ঘটনার কারণে আমরা কিন্তু গত বছর কঠিন চিবরদান করতে পারি নাই, তো এই বছর কিন্তু পরিবেশ ভালো। অস্তবিত্তর ধারা সুখপান দ্বিতীয় সুখপান বিজয় ধারা একখান সুনাম, এটা মানুষের কান প্রশংসা দিচ্ছা সেটি কান পা। চিবর দান উৎসবের রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে চাকমা, মারমা ও তঞ্জাঙ্গ সহ বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমস্ত অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তি আসুক আর সবাই শান্তিতে থাকুক। 3 মাস ধরে ভান্তেরা যে আমাদের ভিক্ষু সংঘ বর্ষাবাস পালন করে, এই বর্ষাবাসের পর আমরা মাসব্যাপী যে চিবরদান উৎসব করি, সেই চিবরদান উৎসবে এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবকে ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। যে বিষয়ে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে যেসব বুদ্ধ ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, যারা ধর্ম সাধনা করেন, তারা 3 মাস বর্ষাকালের পরে এই কঠিন চিবরদান শুরু হওয়ার পূর্বে তারা পবরানা পূর্ণিমার মধ্যে দিয়ে এই কঠিন চিবরদান শুরু হয়। পবরানা পূর্ণিমার মধ্যে তারা ফানুস বাতি উড়ান, এই ফানুস বাতি উড়ানোর পরে শুরু হয় এই কঠিন চিবরদান। এই কঠিন চিবরদান অনুষ্ঠান প্রায় 3 মাস ব্যাপী, প্রতি 3 মাস তারা বর্ষাবাসের পরে এই কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই 1 মাস ব্যাপী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারগুলোতে এই কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ রাস ভাবনা কেন্দ্রতে কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানে ব্যাপক আয়োজন শুরু হয়েছে। তারা সকাল থেকে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে সমবেত হয়েছেন। তাদের উদ্দেশ্যে যিনি ধর্মগুরু রয়েছেন এখানে বিহারে, তাদেরকে দেশনা দিয়েছেন। তারা সকলে চাচ্ছেন যে পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের যারা বসবাস করে সকলে যাতে শান্তিতে থাকতে পারে, সেই প্রার্থনা তারা ভগবান বুদ্ধের কাছে করছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শামসুল।
বন্দর এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি ও সমন্বয় জোরদারের অংশ হিসেবে অগ্নি নির্বাপন মহড়া করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দরের সংরক্ষিত এলাকা ও নদী অঞ্চলে অনুষ্ঠিত হয় এই মহড়া। এতে অংশ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ইউনিট, বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ইসা খানের ফায়ার টিম, বাংলাদেশ কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পোর্ট ইউনিট। 2 ধাপে পরিচালিত মহড়ায় প্রথমে রাসায়নিক বাহী কন্টেইনারে এবং পরে জেটিতে অবস্থানরত জাহাজে অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণের অনুশীলন করা হয়। নিয়মিত এ ধরনের মহড়া ফায়ার ইউনিটগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।